পুতুল পুতুল পাড়া পুতুল। সেই আদিম যুগ থেকে এখনো পর্যন্ত মানুষ এই জড়বস্তুটার উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার মানুষের কাছে ইংরেজদের সেই অত্যাচার সেই তুলনায় কিছুই নয়। কালা জাদু থেকে শুরু করে প্রতিশোধ থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত কি করেনি নিকৃষ্ট মানুষ এই পুতুলের ওপর। এমনকি এই মুভির ডিরেক্টরও বাদ দেয়নি সেই নিকৃষ্ট কাজ করতে। আর তাই বঞ্চিত বাঙালিও বঞ্চিত হবে না সেই নিকৃষ্ট কাজ থেকে। এই মুভিতে এই পুতুল কতটা প্রতিশোধ নেবে না নেবে আমি জানি না, কিন্তু আমি এই পুতুলের ওপর ফুল প্রতিশোধ নেব। তো বেশি পেঁয়াজি না মেরে কাহানি আগে নিয়ে যাই। সিনেমা শুরুটা ঠিক এইভাবে হয়। 12 বছর আগে হাতছাড়া হয়ে যাওয়া পুরনো সম্পত্তি ও কোটি কোটি টাকা ফেরত পাওয়ার আশায় কোর্টে কেস চালায় বিনি ওরফে রচনাদির বাবা। গত 12 বছর ধরে আমি এই কথাই শুনে আসছি যে আসছে শুনানিতে ফয়সালা হয়ে যাবে। সেই আসছে শুনানি অপেক্ষা করে আমি তো বুড়ো হয়ে গেলামই। আমার কন্যাও বিবাহযোগ্য হয়ে গেল। হ্যাঁ, শুধু বিবাহযোগ্য না, তোমার মেয়ে আরো অনেক কিছু যোগ্য হয়ে গেছে। বাট সেই যোগ্যের কথায় আমরা পরে আসছি। ওদিকে রচনাদি অন্য কিছু খেলার বয়সে বাড়িতে বাচ্চাদের মতন পুতুল নিয়ে খেলতে থাকে। তো বন্ধুরা, এটার থেকে আমাদের কি শিক্ষা মেলে? যে মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলতে খেলতে বোরিং হয়ে গেলে তারা বাড়িতে পুতুল নিয়ে খেলা করে। সরি গার্লস, আই অ্যাম জাস্ট কিডিং। বাবা বাড়ি ফিরলে রচনাদি কোর্টের রায়ের কথা শুনতে চাইলে বাবা বলে, কি আর হবে না, আজও বিনা রায়ে কোর্ট একজন হয়ে গেল। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্যে কেবল দুঃখ কষ্ট লেখা আছে না। ওহো ড্যাডি, চুপচাপ ঘরে বসে ঠাকুরকে ডাকা ছেড়ে কেন নিজেকে কোর্ট কাছারি ঝামেলা জড়াচ্ছ বলো? বাহ বাহ বাহ, একটা লোক এসে নিজেদের সম্পত্তির পেছন মেরে দিয়ে চলে গেল, আর সেই সব ভুলে ঘরে হাত পা গুটিয়ে বসে ভগবানের নাম করবে। বাড়া হেভি বুদ্ধি তো। এরকম মেয়ে ঘরে ঘরে থাকলে কোটিপতি বাপগুলোও ভিখারি হয়ে যাবে। কিন্তু বাবা বলে যে সে কি করে ভুলবে সেই বেইমানের বেইমানির কথা। কি করে ভুলবো সেই বেইমানের বেইমানিকে? এবং শুরু হয় ফ্ল্যাশব্যাক, যেখানে বাবা শোনায় যে নিত্যানন্দ কিভাবে তার সম্পত্তির পেছন মেরে নিত্য আনন্দ করতে থাকে। নিত্যানন্দ লোকরাম বেইমান, আমি জানতাম না। আজ অবধি আমি কাল সাপ পুষেছিলাম। তুমি আর বারে কি করে জানবে? যেখানে ডিরেক্টর শাহরুখ খানের বাজিগর সিনেমার সিন কপি মেরে ভেবেছে লোকজন জানবে না, সেখানে তোমার না জানার প্রশ্নটাই তো স্বাভাবিক। রাজ চক্রবর্তীকে জেরক্স মেশিন বলা লোকেদের জন্য দুপুরের সমবেদনা, যারা জানেই না যে জেরক্স মেশিন আসার অনেক আগেই কার্বন কপি মার্কেটে চলে এসেছে। পুরো সিন বাড়া কপি মারা ভাই। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি এর নামে করে দেওয়া হয়েছে বলে এখানেও পাওয়ার অফ অ্যাটর্নি নিত্যানন্দের নামে করে দিতে হবে। এখানে শাহরুখ খানের বাবার সম্পত্তির পেছন মারা গেছে বলে এখানেও রচনাদির বাবার সম্পত্তির পেছন মারাতে হবে। কি ক্রিয়েটিভিটি ভাই। যাই হোক, ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং বাবা জানায়, আমার ওকে পুরো ভরসা দিয়েছে, এই কেস আমাদের পক্ষে যাবে। বলে মা, আমার এক সময় দুঃখ লাগে বাবা হয়ে তোকে বিয়ে না দিয়ে আমি তো চাকরি করতে পারছি। এবার ভুল কি? আজকালকার মেয়েদের তো পড়াশোনা করে চাকরি করাটা সাধারণ কথা। আমি চাকরি করলে আসবে কি? আরে কম্পিউটার ইনস্টিটিউটে কাজ করে আমি যে সুখ পাচ্ছি, তা আমি তোমাকে কেমন করে বোঝাবো? Naughty America. Nobody. ये सब करने आए थे। ও এইবার বুঝলাম চাকরি করে তুমি কি সুখে আছো। সিদ্ধার্থ ওরফে অবিনাশ ও রচনাদির এই গোপন প্রেমের কথা বাড়িতে জেনে যায় এবং অবিনাশের শকুনি মামা রচনাদিকে কোলে তুলে দোল খাওয়ানোর জন্য কিছু লোক পাঠিয়ে দেয়। কিন্তু সঠিক সময় অবিনাশ তার মেশিন খাড়া করে রচনাদিকে বাঁচিয়ে নেয়। ওদিকে শকুনি মামা বাড়িতে এসে অবিনাশের বাবাকে কবিতার সুরে জানায়, এরপর অবিনাশ ও রচনাদির বিয়ের কথা পাকাপাকি করার জন্য অবিনাশের বাবা মা রচনাদির বাড়ি যায়। অভিনয় আমার একমাত্র ছেলে, আর আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যাপারে সম্বন্ধ নিয়েছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়ি বউ করে নেব। এত বড় কথাটাকে এত সহজেই বলে দিলেন। আপনি বসতে দিতে আমাদের একটু ভালো মাদুরটাও নেই। লে বাড়া, যার বাড়িতে বসার জন্য সামান্য মাদুরটাও নেই সে 12 বছর ধরে কোর্টে কেস চালাচ্ছে কি করে? আর তার থেকেও বড় কথা উকিলের ফি দেয় কি করে? আর তার থেকেও বড় কথা মেয়ে চাকরি করে টাকাগুলো কি করছে? ये सब करने आए थे। এরপর অবিনাশ ও বিনীত থেকে বেশি উত্তেজিত ডিরেক্টর হওয়ায় ওদের বিয়ে না দেখিয়ে ডিরেক্ট ফুলসজ্জা দেখিয়ে দেয় এবং ফুলসজ্জার দিন I love you। সরি কেন? লোকে বলে দুধ পড়াটা অশুভ লক্ষণ। ও আচ্ছা, দুধ পড়াটা অশুভ লক্ষণ, আর দুধ খাওয়াটা? দেখো দেখো খাচ্ছে। এরপর রচনাদি ওরফে বিনি রান্নাঘরে কাজ করতে গেলে তার শাশুড়ি মা তাকে বলে, এ কি কথা বলছিস বলতো? তোর এই বাড়িতে এসে দুদিন হয়নি, আমি থাকি তোকে দিয়ে কাজ করাবো? A few moments later.
এরপর কোর্টের রায় বেরোলে সেই রায় বিনির বাবা হেরে যায়, তার সব সম্পত্তির পেছন মারা যায় এবং সেই শোকে সেও মারা যায়। বিনির বাবা মারা যাওয়াতে বিনি জানা দুঃখ পায়, তার থেকে বেশি দুঃখ পায় কোটি কোটি টাকা সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার জন্য বিনির শ্বশুর বাড়ির লোকজনেরা। এবার তারা প্ল্যান করে বিনিকে তাড়িয়ে নতুন কোনো কোটিপতি মেয়ের সাথে অবিনাশের বিয়ে দেওয়ার জন্য। কিছু না কিছু উপায় বার করে এই আপদ থেকে সরিয়ে দিয়ে আর একটা বড় লোকের মেয়েকে এবারে বউ করে আনবো। এবং তারা তাদের আসল রূপ দেখাতে শুরু করে। এইবার তুমি আমার আসল রূপ দেখবে। আর এরপর শুরু হয়ে যায় বিনির ওপর ফলতার বাসিন্দাদের মতন অত্যাচার। जब देखा करते रहता तेरी माँ का भोसड़ा तेरी। আমার রাজ্য দেখাচ্ছিস? শুধু ঠাপে কাজ না হওয়াতে পশ্চিমবঙ্গের বেকারত্বের মতন অত্যাচারের মাত্রাও শাশুড়ি মা দিন দিন বাড়িয়ে দেন। বিনির খিদে লাগলে শাশুড়ি মা বিনিকে খেতে দেন না, আর সেই খিদের কথা বিনি অবিনাশকেও জানাতে পারে না, কারণ শাশুড়ি মা জানলা দিয়ে তাকিয়ে থাকেন। বিনির ঘুম পেলে শাশুড়ি মা বিনিকে ঘুমোতেও দেন না, আর সেই কষ্টের কথা বিনি অবিনাশকে জানাতে পারে না, কারণ শাশুড়ি মা জানলা দিয়ে তাকিয়ে থাকেন। এমনকি বিনি কান্না করলে শাশুড়ি মা বিনিকে কাঁদতেও দেন না, আর সেই দুঃখের কথা বিনি অবিনাশকেও জানাতে পারে না, কারণ শাশুড়ি মা জানলা দিয়ে তাকিয়ে থাকেন। কি বাড়া বাঞ্চোত শাশুড়ি রে ভাই, এতটা অত্যাচার তো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও মানুষের ওপর করেনি যতটা ইনি এনার বৌমার ওপর করেছে। আর এই যে এই ব্যক্তি পার্কে গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করার সাহসটা আছে, আর দিনরাত শাশুড়ির কাছে কেলানি খাচ্ছে, সেই কথাটা বরের কাছে বলার সাহসটুকু নেই। বাড়া এটা পুতুলের প্রতিশোধ বলেই এইসব সম্ভব হচ্ছে। এটা রিয়েল লাইফে হলে বৌমা এতদিন শাশুড়ির সেটা ভেঙে এটা বৌমার প্রতিশোধ হয়ে যেত। যাই হোক, রামপাট কেলানি থেকে শুরু করে গোডাউনের ছেলে ঢোকানো পর্যন্ত কোনো ফর্মুলাতে কোনো রকম কাজ না হওয়াতে রচনা দিকে তাড়ানোর জন্য বাড়ির সবাই মিলে এক নতুন ফন্দি তৈরি করে। যাই হোক, এখন হচ্ছে ঠিক সময় ওদের ফিরে আসার আগে যে করেই হোক কিছু না কিছু উপায় করে মিনিকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর এইসব ফন্দি তৈরির ঘটনাগুলো রচনাদি জানলা দিয়ে দেখে। এত বড় একটা জানলা দিয়ে এত বড় একটা মহিলা এত ঘটনাগুলো দেখে, কিন্তু বাড়ির লোকজনরা এত বড়ই কানাচোদা, এরা কেউ একে দেখতেই পায় না। কি আর বাড়া বলবো ভাই। পাপি, রাক্ষস, আপনারা সব এত নিচে নেমে যাবেন বলে আমি কখনো ভাবিনি। মেনশন টু মাই ভিউয়ার্স, যখন তারা ভিডিও দেখে মজা নিয়ে লাইক সাবস্ক্রাইব করে না। পাপি, রাক্ষস, আপনারা সব এত নিচে নেমে যাবেন বলে আমি কখনো ভাবিনি। এরপর রচনাদি বলে যে সেই বধূ নির্যাতনের কথা সে গ্রামবাসীদের জানিয়ে দেবে, এবং আবার শুরু হয় নতুন করে রামপাট কেলানি। আপনাদের সব আসল রূপ শুধু আমার স্বামীর সামনে নয়, সারা গায়ের লোকের সামনে খুলে দেবো। এরপর বিনি ওরফে রচনাদি মারা যায় এবং তার আত্মা স্পামে পরিণত হয়ে জাপানি দলে প্রবেশ করে যায়। এরপর অবিনাশ বাড়ি ফিরলে তার বাড়ির লোকজনরা কান্না করতে করতে বলে যে তার বউ অন্য কারোর সাথে খুলে নেয় এবং তাকে আবারও বিয়ে করার জন্য প্রেশার দেয়। কিন্তু অবিনাশ বলে, কি বললে? আবার একটা বিয়ে? না, কখনো না। একে তো আমার মন ভালো নেই, তার উপর তোমরা যদি আমার দ্বিতীয় বিয়ের কথা ভাবো, সেটা আমার জন্য কাটাটা নুনে ছিটে মনে হবে। A few moments later. জানো, আমার জীবনে যে আরেকবার ফুলসজ্জা আসবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার জীবনে তো দুবার করে ফুলসজ্জা আসলো, কিন্তু ডিরেক্টরের জীবনে মনে হয় একবারও আসেনি। এই জন্যই তো বারবার বিয়ে না দেখিয়ে ডাইরেক্ট ফুলসজ্জা দেখিয়ে যাচ্ছে। এরপর গ্রামের নতুন যাত্রা উদ্বোধনে ফুল ফ্যামিলি গেলেও শাশুড়ি মা যেতে পারে না, কারণ জাপানি দলের মাথা ঘুরে যায়, আর তাই শাশুড়ির মাথাও ঘুরে যায়। এরপর শাশুড়ির করা সব অত্যাচারের ঘটনা বিনির পিকচার ইন পিকচারের মাধ্যমে মনে পড়ে যায়, এবং শাশুড়িকে দিয়ে পুতুলের প্রথম প্রতিশোধ শুরু হয়। শাশুড়ি মার গেম বাজানো হয়ে গেলে লিস্টে পরবর্তী নাম থেকে কালিয়ার। यहाँ पे क्या हो रहा है? ওদিকে বউ মরে যাওয়াতে শ্বশুর মশাই মনের দুঃখে মদ খেতে খেতে টিভিতে পানু দেখতে থাকেন। কিন্তু জাপানি দল বারবার রিমোট দিয়ে টিভি বন্ধ করে শ্বশুরের কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়।
এর কিছুক্ষণ পর শ্বশুর মশাইও মারা যায় এবং মারা যাওয়ার আগে অবিনাশকে বলে যায় যে বিনি অন্য কারোর সাথে খুলে নেয়নি। সম্পত্তি না পাওয়ায় তারাই বিনিকে নিয়ে ছিনিবিনি খেলে কেলিয়ে দেয়। এরপর অবিনাশ বাড়ি যায় এবং শকুনি মামার সেটা ভেঙে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এবং এর কিছুক্ষণ পরেই মামারও নাম্বার লেগে যায়। এরপর বাড়িতে অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে থাকায় অবিনাশের 2 নম্বর বউ লক্ষ্মী টের পেয়ে যায় যে এটা নিশ্চয়ই জাপানি দলের কাজ। ছি বাড়া, অশ্লীল পুতুল। আমি তোমার স্বামীর প্রথম স্ত্রী, কেন আমার উপর এমন বাচ্চার্য? তাহলে বলো কেন আমার মিথ্যে বদনাম দিয়ে ওরা মেরেছিল? হ্যাঁ তত আজব বড় পাগল চোদা ভূত। আরে বাড়া, ও কি করে জানবো? তো তখনও তো বিয়েই হয়নি। তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার মাথা সিঁদুর, আমার হাতে শাখা, তুমি কেড়ে নিও না। আমার চোখ থেকে যখন জল ঝরছিল, কারো মনে আমার জন্য এতটুকু দয়া হলো না। তবে আমি কেন অন্যের প্রতি দয়া রাখবো? যদি তুই সত্যি প্রতিব্রতা নারী হোস, তাহলে বাঁচাও তো স্বামীর জীবন। এরপর লক্ষ্মী দৌড়ে ঘরে এসে অবিনাশকে জানায় যে বিনির ভূতি সবাইকে মেরে বেড়াচ্ছে এবং সে তাকেও ছাড়বে না। আর এই ভূতুরে উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ্মী তাড়ানাথ তান্ত্রিকের শরণাপন্ন হয়। काली शक्ति शैतानी खोपड़ा बाहर निकल तेरी माँ का भोसड़ा। আর ওদিকে বিনি অরিজিতের মতন স্যাড সঙ্গে অবিনাশকে আকৃষ্ট করে। আমি তোমার সেই জিনিস, তোমার স্ত্রী। বাড়ির লোকের কথা অন্ধের মতো বিশ্বাস না করে তুমি যদি সেদিন প্রকৃত ঘটনাটা জানতে চাইতে, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আবার বাড়া সেই একই কথা। আরে ভাই, না বললে কি করে জানবে? ও কি অন্তর্যামী? এরপর বিনির ভূত বলে, এই জন্মে তো আমরা একসাথে থাকতে পারলাম না, অন্তত স্বর্গে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। খুব শখ। ভূত হয়েও একটুও শরীর থেকে কাম যায়নি ভাই। একলা থাকতে কষ্ট হচ্ছে বলে বরকেও স্বর্গে লাগবে। কিন্তু অবিনাশ একদমই স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিনির ভূত ওকে স্বর্গে নিয়েই যাবে, তাই সে হাতে ছুরি নিয়ে সেও অবিনাশকে পেছন পেছন তাড়া করে। পাঁচ ছয় জন গুন্ডার সেটা ভেঙে দেওয়া লোকটা আজ একটা পুতুলকে দেখে ভয়ে পালাচ্ছে। এর থেকে লজ্জার আর কি আছে? ছি বাড়া। এরপর অবিনাশ খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে দৌড়ে মন্দিরে বউয়ের কাছে যায় এবং বউ ও তারানাথ তান্ত্রিকের কথা মতো আগুনের ওপর দিয়ে হেঁটে যায়। তোর স্বামীকে ওই আগুনের উপর দিয়ে হেঁটে আসতে বল।
বলছিলাম এই লাইটিং সেটআপটা আর একটুখানি ভালো করলে ভালো হতো না? আমরা তো বুঝতেই পারছি না যে এটা লাইটিং। যাই হোক, অবিনাশ আগুনের উপর দিয়ে হেঁটে যায় বলে সাইডে এত জায়গা থাকতে পুতুলকেও আগুনের উপর দিয়ে হেঁটে আসতে হবে, না হলে ডিরেক্টর ভুতুরে পাওয়ার দেখাবে কি করে? আগুনের ওপর দিয়ে পুতুল হেঁটে যায় কিন্তু পুতুলের কিছু হয় না, কিন্তু তান্ত্রিকের দেওয়া মন্ত্রভূত তাবিজ ছুঁড়ে মারলে পুতুলের গায়ে আগুন লেগে যায়। এটা বাড়া কি লজিক? কিন্তু তান্ত্রিকের মন্ত্রভূত তাবিজ ছুঁড়ে মারার পরেও পুতুল মরে না। তুমি বাড়া তান্ত্রিক হবা? এত কিছু করার পরেও পুতুল মরছে না, তাহলে বাড়া পুতুল মরবে কিসে? ও আচ্ছা, এইভাবে মরবে। সরি পুতুল ভাই, তোমাকে মারার জন্য এই নিকৃষ্ট মানুষগুলো কত কিছুই না করলো। এরপর বিনির আত্মা যেভাবে জাপানি ডলের মধ্যে প্রবেশ করেছিল ঠিক সেইভাবে জাপানি ডল থেকে বেরিয়ে মুক্তি পেয়ে যায় এবং তার সাথে পুতুলের প্রতিশোধ শেষ হয়ে যায় এবং তার সাথে এই ভিডিওটাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ঘোড়ার ডিম যা পারো করে দিও। টাটা।